Assalamu alaikum. How about you, dear students? Hope you all are okay by the blessing of Almighty Creator during this pandemic situation. I am also well by the blessing of Almighty Creator. I am here to take an online class, especially for the class 10, but the class will be effective from class 6 to 10. So, dear students, take a pen and some paper and write down on it what I say. Let's get started it. রাইট ফ্রম ভার্বসটি তোমাদের আসলে অতি প্রয়োজনীয় একটি চ্যাপ্টার। যদি তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ইংরেজি ভালোভাবে বুঝতে এবং লিখতে পারবে, এবং একই সঙ্গে কিছু তোমাদের রিটেন সাইড যেমন প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার এগুলো মুখস্থ করতে এবং লিখতে ভালোভাবে পারবে। সো লার্নার্স, তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবে এবং যা বুঝতে পারবে না তার পরবর্তী তোমাকে কমেন্টের মাধ্যমে একটু জেনে দেবে। চলো শুরু করা যাক। প্রথম যে রুলসটি সেটি হচ্ছে একটি ডিয়ার লার্নার্স, আমি একটি রুলস ব্ল্যাকবোর্ডে লিখেছি। রুলসটা একটু দেখো, আমি পড়ি, তারপরে তোমরা একটু পড়ো এবং বোঝার চেষ্টা করো। একটি ইংরেজি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। আমি আবারও বলি, একটি ইংরেজি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে যে মূল ভার্বটি থাকে সেই মূল ভার্বের সঙ্গে আমাকে এস বাই এস করতে হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি, দেখলে ভালো বুঝতে পারবো। যেমন আমি একটি বাক্য লিখলাম, হি গো টু স্কুল রেগুলারলি। হি গো টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে যদি কোনো বাক্যে রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, ওপেন, ভেরি ওপেন ইত্যাদি অ্যাডভার্ব থাকে এবং এই সেন্টেন্সে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়াও সে নিয়মিত স্কুলে যায়, দ্যাট মিন্স সে এই কাজটা গত কিছুদিন আগেও করেছে, বর্তমানে করে বা ভবিষ্যতেও করবে যতদিন সে স্টুডেন্ট অবস্থায় থাকবে। এবং আমরা জানি যে কাজটা তিনটে কালই ঘটে, অর্থাৎ বর্তমানে, অতীতে এবং ভবিষ্যতে, সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেদিক থেকে দেখলেও এই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা দেখতেছি এই বাক্যের সাবজেক্ট কে স্কুলে যায়। যদি আমরা ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সেই বাক্যের সাবজেক্ট খুঁজে পাই। তাহলে স্কুলে যায় হি, এবং হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমাকে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমি এস যোগ করব না ইএস। যেহেতু ভার্বের শেষে ও আছে আমাকে কি করতে হবে? ইএস যোগ করতে হবে। এর কারেক্ট ফর্মটা হবে, কারেক্ট আনসারটা হবে হি গোজ টু স্কুল রেগুলারলি। তাহলে আমরা কি জানতে পারলাম?
যদি ইংরেজির একটি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই বাক্যের সাবজেক্ট, যেমন এখানের সাবজেক্টটা হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাকে কি করতে হবে, যে সেন্টেন্সের যে মূল ভার্বটা থাকবে তার সঙ্গে আমাকে এস বাই এস যোগ করতে হয়। আর এখানে থার্ড পারসন থাকার জন্য ইএস যোগ হয়েছে, কারণ এই ভার্বের শেষ বর্ণটি ছিল ও। তোমরা খাতায় নোট করে নিতে পারো যে যদি ভার্ব এর শেষে এক্স ও জেড এসএইচ সিএইচ থাকে, তাহলে ভার্ব এর সাথে ইএস যোগ করতে হবে। তোমরা একটু সুন্দর করে খাতায় একটু সাইড নোট করে রাখো। যদি ভার্বের শেষে এক্স ও জেড এসএইচ সিএইচ ইত্যাদি থাকে, তাহলে ভার্বের সাথে কি করতে হবে, ইএস করতে হবে। যেমন এই ভার্বের শেষে ছিল কি, এই ও, যার জন্য আমি কি করেছি, ইএস যুক্ত করেছি। আর এই বর্ণগুলো যদি না থাকে, শুধু আমরা কি করব, এস যুক্ত করব। এরপরে কিছু উদাহরণে এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু প্রথম রুলসটা লিখে রাখো। একটি ইংরেজি বাক্যের সাবজেক্ট, একটি ইংরেজি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি করতে হবে, এস বাই এস যোগ করতে হয়। আমরা এখন কিছু উদাহরণ করব, উদাহরণ করলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমি দ্বিতীয় যে উদাহরণটি লিখলাম সেটি হচ্ছে, লিখেছি দে প্লে ফুটবল রেগুলারলি। এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটাও কিন্তু থার্ড পারসন, অর্থাৎ আমরা যেমন জানি ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি শি ইট দে, এবং যে কোনো নাম রহিম করিম, এগুলো হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে কিছু আছে এক বচন, কিছু আছে বহু বচন। যেমন এটা আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু ভার্বের সঙ্গে আমাকে এস বাই এস যোগ করতে হবে না। সো এর কারেক্ট আনসারটা হবে দে প্লে ফুটবল রেগুলারলি। একইভাবে আমরা আরও কিছু বাক্য দেখি, যেমন আমি লিখলাম আই রিড আ বুক ডেইলি। ভার্বটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম, অর্থাৎ এই ভার্বে আমাকে ভার্বের সঠিক রূপটি বসাতে হবে। তো এই বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, সো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, তখন কিন্তু আমাকে মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ করতে হবে না। যেহেতু এখানকার সাবজেক্ট আইটি ফার্স্ট পারসন, সো আমার কোনো প্রয়োজন নেই এই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করার। অর্থাৎ এর কারেক্ট আনসার হবে আই রিড এ বুক ডেইলি। একইভাবে আমরা আরও কিছু উদাহরণ করি।
করিম নিয়মিত কি করে তার দাঁত ব্রাশ করে, এই বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং এর সাবজেক্টটি করিম, অর্থাৎ কে দাঁত ব্রাশ করে? করিম। আমরা যদি এই ক্রিয়াটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সেই বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। কে দাঁত ব্রাশ করে? করিম। এই করিমটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাকে কি করতে হবে? এই মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে, যেহেতু এই বাক্যটিও একটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেমন আমরা জানি একটি ইংরেজি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমাকে কী করতে হবে? মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই জায়গায় এস যুক্ত হবে না ই এর যুক্ত হবে? যেহেতু ভার্বের শেষে কী আছে? এস এইস আছে, তাহলে আমাকে কি করতে হবে? ই এর যুক্ত করতে হবে। সো এর কারেক্ট আনসারটা হবে করিম ব্রাশেস হিজ টিথ রেগুলারলি। রুলস রং 2, আমি একটু ওকে বলি। কোনো বাক্যে যদি, অর্থাৎ কোনো ইংরেজি বাক্যে যদি কিছু অ্যাডভার্ব যেমন সামটাইমস, অলওয়েজ, রেগুলারলি, অফেন, ভেরি অফেন ইত্যাদি থাকে এবং সেই বাক্যে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, তাহলে সেই বাক্যটি হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তোমরা খাতায় সুন্দর করে রুলসটি লিখে নাও। আমি লিখলাম কোনো বাক্যে যদি অলওয়েজ, নেভার, অফেন, রেগুলারলি, ভেরি অফেন, সামটাইমস ইত্যাদি অ্যাডভার্ব থাকে এবং সেই বাক্যে যদি সময়ের উল্লেখ না থাকে, তাহলে সেই বাক্যটি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। যেমন আমরা দেখতেছি এটা একটা ইংরেজি বাক্য যেখানে লেখা আছে হি গো টু স্কুল রেগুলারলি। যেহেতু এই রেগুলারলি অ্যাডভার্বটি আছে এবং এই বাক্যে কোনো সময়ের উল্লেখ নেই, তাহলে আমাকে এই বাক্যটাকে কী করতে হবে? অবশ্যই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারে লিখতে হবে। এখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমাকে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। সো এর কারেক্ট আনসারটা হবে রেগুলারলি।
Next one. কোনো ইংরেজি বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকে তাহলে তো ডিয়ার লার্নার্স, আমি যা লিখলাম সেটি হচ্ছে কোনো ইংরেজি বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব থাকে তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সবার আমাদের বুঝতে হবে যে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্রথম বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাভ অর হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। যেমন আমরা একটু উদাহরণ দিকে লক্ষ্য রেখে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমি যে উদাহরণটি ব্ল্যাকবোর্ডে লিখলাম, হোয়াইট বোর্ড, সেটি হচ্ছে যে কি হি গো আউট জাস্ট নাও। হি গো আউট জাস্ট নাও, যেহেতু এই বাক্যে কি আছে, জাস্ট নাও আছে, তাহলে আমাকে এই বাক্যটা কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তো আমি আগেই লিখে দিলাম। প্রথম কি বসবে, সাবজেক্ট, তারপরে বসবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তো আমরা এখন এই স্ট্রাকচারে বাক্যটি সাজাই। এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে হি, তারপরে আমাকে কি করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। যেহেতু হির পরে কি বসে, হ্যাজ, তারপরে আমাকে কী করতে হবে, এটি যে মূল ভার্ব গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। সো এর কারেক্ট আনসারটা হবে হি হ্যাজ গন আউট জাস্ট নাও। সে এইমাত্র বাড়ি থেকে কি এইমাত্র বের হয়ে গেছে। সো এর কারেক্ট আনসারটা কি হলো, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। আমরা এই রুলসটি থেকে জানতে পারলাম এরকম কোনো বাক্যে যদি এখানে যেমন আছে জাস্ট নাও, এই জায়গায় যদি থাকতো জাস্ট অথবা অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এর যে কোনো একটা অ্যাডভার্ব যদি এখানে থাকতো বা আমরা খুঁজে পাই কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে এক্সটেনশন, যদি সেই বাক্যটি অ্যাক্টিভ স্ট্রাকচারে থাকে। যেমন আমরা দেখলাম হি গো আউট জাস্ট নাও। সো আমরা কি করলাম, প্রথমে হি বসালাম সাবজেক্টে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ স্ট্রাকচার অনুযায়ী, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আউট। তবে যদি বাক্যটি প্যাসিভ হয় তাহলে কি হবে, এরপরে আবার বিন বসবে প্যাসিভের জন্য। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্রথম সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এইভাবে সাজাতে হবে। আমি এরও একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নাও।
যেমন এই বাক্যটি লিখলাম, সেটি হচ্ছে হি পানিশ রিসেন্টলি, অর্থাৎ সে শাস্তি দেয়, অর্থাৎ কেউ কাউকে নিজেকে শাস্তি দেয় না। সেক্ষেত্রে ভাবটি অবশ্যই কী হবে, প্যাসিভে হবে। এবং যেহেতু এই বাক্য রিসেন্টলি আছে, তার মানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে করতে হবে, যার জন্য এর কারেক্ট আনসারটা হবে হি হ্যাজ বিন পানিশড রিসেন্টলি, সম্প্রতি তাকে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আর এই বাক্যটি যেহেতু যেহেতু প্যাসিভ, আর আমরা জানি প্যাসিভ করলে কি হয়, প্রথমে সাবজেক্ট বসে তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে মূল ভারের পাস্ট পার্টিসিপল হয়, যদি সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো ডিয়ার লার্নার্স, আমরা এর পরের রুলসটিতে চলে যাই। কোনো ইংরেজি বাক্যে যদি, ডিয়ার লার্নার্স তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে খাতায় এই রুলসটি লিখে নাও, তারপরে আমি যখন কথা বলবো সেই রুলসটি বোঝার চেষ্টা করো, এবং যদি বুঝতে তোমাদের কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো ইংরেজি বাক্যে যদি নাও at this moment day by day ইত্যাদি অ্যাডভার্ব বা আমি লিখলাম রুলস নম্বর 4, কোনো ইংরেজি বাক্যে যদি নাও এটা একটি অ্যাডভার্ব, আবার অ্যাট দিস মোমেন্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেশ, অথবা ডে বাই ডে এটিও একটি অ্যাডভার্বিয়াল ফ্রেশ, অর্থাৎ কোনো অ্যাডভার্ব, এইগুলো অ্যাডভার্ব, অর্থাৎ নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেশগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই, তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্যাট মিনস তখন আমাকে বাক্যটি কী করতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিস, আর বসে মূল ভার্বের সঙ্গে কী করতে হবে, আইএনজি করতে হবে। যেমন আমরা একটা বাক্য উদাহরণ দিকে লক্ষ্য রাখি, আমি যে উদাহরণটা লিখেছি, হি ওয়াজ টিভি অ্যাট দিস মোমেন্ট, সে এই মুহূর্তে টিভি দেখছে। এই বাক্যে এই অ্যাট দিস মোমেন্ট এই অ্যাডভার্বটি থাকার কারণে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী করতে হবে, প্রথমে আমাকে সাবজেক্টটা বসাতে হবে, তারপরে অ্যাম ইজ আর। এই বাক্যে কিন্তু অ্যাম ইজ আর নেই, কিন্তু আমাকে টেন্স অনুসারে কী করতে হবে, অ্যাম ইজ আরটা নিতে হবে। সো এর কারেক্ট আনসার হবে হি ইজ, এরপরে আমাকে কী করতে হবে, মূল ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, এর কারেক্ট আনসার হবে এটি, হি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। তো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই আমি রাইট ফ্রম ভার্ব আলোচনা করলাম। আমি পরের ক্লাসে আবারও কি করব, রাইট ফ্রম ভার্বটাকে আবারও আলোচনা করব। তোমরা নিয়মিতভাবে এই রাইট ফ্রম ভার্বের ক্লাসগুলি ভালোভাবে দেখলে আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে, এবং যদি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের রাইট ফ্রম ভার্বের ওপর একটা দখল চলে আসবে, যা তোমাদের ইংরেজি পড়তে, লিখতে, বুঝতে সব কিছুতে সহায়ক হবে। তো ডিয়ার লার্নার্স, সি ইউ এগেইন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।